ইরানকে ঠেকাইতে, পারমাণবিক বোমা বানানো ঠেকাইতে নাকে খত দিয়া আমেরিকা চীনের কাছে গেছে যে ভাই তুমি থামাও, ইরান একটু সামাল দাও। যতই সে বলুক এটা বাণিজ্যিক একটা সফর, বাণিজ্যিক সফর হইলে ভাই তুমি ট্যারিফ আরিফ করছো, তোমার কাছে চীন আসতো, তুমি উল্টা চীনের কাছে গেলা কেন পুরো বহন নিয়ে? ওরা বলে দিছে যে আবার যদি আক্রমণ করি তাহলে আরব আমিরাত এবং ইসরায়েলকে তারা ধ্বংস করে দিবে। তার মানে 20,770 কিলোমিটার জায়গা ধ্বংস করতে যেই ধরনের ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রপাতি দরকার এটা ইরানের কাছে আছে, এটা আমেরিকা জানে। পৃথিবীর বড় বড় দেশগুলো যে হ্যাডমগিরি ছিল, মাস্তানি ছিল, এটার উপর ডাইরেক্ট একটা চপটাঘাত করছে, জুতার বাড়ি দিছে। পৃথিবীর সবচাইতে বড় খবরটা হচ্ছে দুই পরাশক্তি আমেরিকা এবং চীনের যে সমঝোতা বলি বা চুক্তি বলি বা মিটিং যেটি বলি না কেন, সফর, তো এটাতে যে প্রশ্নটা সকলে বলে যে এই চুক্তি মূলত ইরানকে ঘিরে, বা ইরান যে যুদ্ধ বন্ধ করতে চায় না বা হুমকি দুমকিকে পাত্তা দেয় না, হয়তো এটার একটা সমঝোতা বা একটা কিছু করার জন্য এই সফর। আপনার কি মনে হয় আসলে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। প্রথম বিষয় হচ্ছে এই সফরের নাম কি দিছে ডোনাল্ড ট্রাম্প? এই সফরের নাম দিছে বাণিজ্যিক সফর। জি জি। বাণিজ্যিক সফর কি নিয়ে এই সফরটা? আমরা যত ইন্টারন্যাশনাল নিউজ পেপার পড়লাম তাতে হচ্ছে এই যে বিভিন্ন ট্যারিফ বা ট্যাক্স যেটা এই ডোনাল্ড ট্রাম্প জারি করছিল, এটার একটা সমঝোতা। তা একটা জিনিস জারি করছেন আপনি, আর এটার প্রতিবাদ করছে কি? চীন। তাহলে এই সফর করলে চীন সফর করবে হচ্ছে আমেরিকা, নিয়ম তো তাই। যে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যে ভাই আপনি যে ট্যারিফটা জারি করছেন এটা আসলে সঠিক না। এখন আপনার বিপরীত চিত্র দেখতেছি আমরা, যে ট্যারিফ জারি করছে আমেরিকা, আমেরিকা আবার চীনের কাছে গেছে। আশ্চর্য না? এটা কি আপনার কোনো বাণিজ্যিক সফর হইতে পারে? তবে যেটা বললেন যে ওখানে চীন এই আমেরিকা তাদের সকল বাণিজ্যের যারা টাইকন বলে সবাইকে সাথে নিয়ে গেছে। আপনার এই মেটা, ভিসা কোম্পানি, বোয়িং কোম্পানি, তারপর হচ্ছে আপনার ইলন মাস্ক, অর্থাৎ ওই যে টেসলা, অর্থাৎ আমেরিকার যত বৃহত্তর কোম্পানিগুলো আছে সবার প্রতিনিধিকে নিয়ে আমেরিকা এই সফরে গেছে। এটা শুধু আমার ধারণা, এটা আমেরিকা নাম বাণিজ্যিক সফর, কিন্তু টোটালি এটা হচ্ছে ইরান, মানে ইরান ইস্যুতে চীনের একটা মধ্যস্থতা চাচ্ছে আমেরিকা, সম্মানজনক মধ্যস্থতা। এখন আপনি বলবেন যে নাজমুল ভাই যুদ্ধ তো মানে স্থগিত হয়ে আছে, আমেরিকারা তো মাথা ব্যথা কেন এটা নিয়ে? চাইলে তো এই অবস্থায় যার যার মতো করে সরে যেতে পারে, তাই না? রাইট। আমেরিকা সমুদ্রপথ অবরোধ করে রাখছে, আর ইরান হরমুজ অবরোধ করে রাখছে। আমেরিকা তার সৈন্য-টৈন্য নিয়ে আমেরিকা পাঠাই দিল, আর ইরানের মতো করে ইরান তো বলতেছে বারবার যে আমেরিকা অবরোধ উঠাক, আমরা হরমুজ খুলে দিব। তাহলে আমেরিকা চাইলে তো এটা একটা সম্মানজনক বিদায় নিতে পারতো, কিন্তু ব্যাপারটা এরকম না। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আমার ধারণা ওই যে 440 কেজি যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এটা আমেরিকার গলার কাটা হয়ে গেছে। এটা এই চুক্তির আমেরিকাকে নাকে খত দিচ্ছে, মানে মানে চীনের কাছে নাকে খত দেওয়াচ্ছে হচ্ছে এই 440 কেজি ইউরেনিয়াম। আপনি জানেন এই অবস্থায় যদি আমেরিকা সরে যায়, ইরান যদি ইরানের মতো সরে যায়, ইরান খুব দ্রুত অলরেডি বানাইছে কিনা আমরা জানি না, কারণ এটা এই 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা U-235, এটা দিয়ে আপনার পারমাণবিক অস্ত্র বানাইতে ইরানের 2 থেকে 3 সপ্তাহের বেশি সময় লাগার কথা না, যদি তারা ফুল ফেজে এঙ্গেজ হয়। কিন্তু এঙ্গেজ নাও হইতে পারে। ইরান চিন্তা করতেছে যেহেতু এটা তাদের একটা বার্গেনিংয়ের অস্ত্র, এবং ইউরেনিয়াম মানে পারমাণবিক বোমা ছাড়াও তারা বিশ্বকে নাকানি চুবানি খাওয়াইছে হরমুজ প্রণালী দিয়ে, তাই ওইটার প্রতি তাদের অ্যাট্রাকশন কমে গেছে আমার ধারণা পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে। কিন্তু আমেরিকা কালকে আপনারা জানেন যে জিডি ভ্যান্স সরাসরি বলছে আমেরিকার মূল টার্গেটই হচ্ছে ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেই ধরনের রাস্তা তৈরি করা। তাহলে ওই রাস্তা তৈরি করতে হলে আগে নিশ্চিত হইতে হইব, ইরানের কাছ থেকে ওয়াদা নিতে হইব, ইরানকে একটা গার্ডিয়ানদের চাপ দিতে হবে যে যা করছো তুমি কিন্তু পারমাণবিক অস্ত্র বানাইতে পারবে না। এবং আপনি চিন্তা করতে পারেন যে ভাই এত বড় রাষ্ট্র, ওরা কি এই 440 কেজি পারমাণবিক এই যে ইউরেনিয়াম আছে চাইলে তো জোর করে নিয়ে নিতে পারে? জি। এটা তো সম্ভব না, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি অলরেডি। এটা সম্ভব না, এই জন্য অলরেডি আমেরিকা মানে আপনার B-52 বোমারু বিমান দিয়ে যে বাংকার ব্লাস্ট বোমা এগুলো ইয়ার মধ্যে মারছিল আপনার ইরানের, মানে এগুলো কয়েকটা মেরেছিল, বাট কোনোটাই তারা ধ্বংস করতে পারে নাই। বরঞ্চ একটা B-52 বিমান থেকে যে আপনার বাংকার ব্লাস্ট বোমা মেরেছিল ওটা এই অবস্থায় রয়ে গেছে, কি বলে এটা ব্লাস্ট হয় নাই, ওটা যেভাবে ছিল ওইভাবে পড়ে আছে।
এবং আপনার আমেরিকার জিডি ভ্যান্স মাঝে মাঝে বলতেছে যে ইরানকে তার মাটির নিচ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফ্যাক্টরিগুলো এগুলি সব মাটির উপরে উঠাইতে হবে। তার মানে আমেরিকার কাছে তথ্য আছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তারা যাই রেডি করছে এগুলো অত্যন্ত গভীরে মাটির নিচে, যেগুলো তারা ধ্বংস করার মতো রাস্তায় নাই। এবং তারা যদি পুনরায় যুদ্ধ শুরু করে, যে চিত্রটা হইতে পারে, আপনি চিন্তা করবেন যে নাজমুল ভাই তাহলে যুদ্ধ করে প্রয়োজনে ফাইনাল একটা অ্যাটাক দিয়া ওদের এই 440 কেজি নিয়ে যাক। এটা কয়েক দফায় আমেরিকা একটা র্যাকি করছিল, বাট র্যাকি করে আমেরিকা চিন্তা করলো, আপনি জানেন যে ইসরায়েলের আয়তন কত? 20,770 কিলোমিটার। মানে আপনি কল্পনা করবেন ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের আয়তন হচ্ছে 20,560 কিলোমিটার বা 70 কিলোমিটার, মানে ঢাকা বিভাগ থেকে 200 কিলোমিটার বড়, 200 বর্গ কিলোমিটার বড়। আর ইরানের আয়তন জানেন আপনি? ইরানের আয়তন 14,79,000 কিলোমিটার, অর্থাৎ টোটাল 80টা ইসরায়েলের সমান। এখন আমেরিকা যেটা চিন্তা করতেছে যে ইরান যদি পুনরায় আমরা আবার যুদ্ধ শুরু করি ওই সমৃদ্ধ ইউরেনিয়ামের লেগা, তাহলে দুইটা চ্যালেঞ্জে আমরা পড়বো। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে তারা বলছে যদি আবার আক্রমণ করি তাহলে তারা পারমাণবিক বোমা বানায় ফেলবে, এটার অলরেডি তারা ডিক্লেয়ার দিয়ে দিছে। আরেকটা বড় চ্যালেঞ্জ হবে যে ওরা বলে দিছে যে আবার যদি আক্রমণ করি তাহলে আরব আমিরাত এবং ইসরায়েলকে তারা ধ্বংস করে দিবে। তার মানে 20,770 কিলোমিটার জায়গা ধ্বংস করতে যেই ধরনের ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রপাতি দরকার এটা ইরানের কাছে আছে, এটা আমেরিকা জানে। তাই ওই ইসরায়েল রাষ্ট্রটাকে আর চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চাচ্ছে না আমেরিকা। আমেরিকা চাচ্ছে যে না, ইসরায়েল রাষ্ট্রটা বেঁচে থাকলে আমরা বহু কিছু টেকনিক্যালি আদায় করতে পারবো। এখন আমেরিকা যেটা চাচ্ছে যে কোনোভাবে ইরানকে তো আপনার মানে এই কি বলে ইরান চীনের প্রতি তার প্রচণ্ড বিশ্বাস, চীনের প্রতি তার প্রচণ্ড আস্থা, এবং ইরান ডিক্লেয়ার দিছে চীন যদি এখানে গ্যারান্টর হয়, চীন যদি চুক্তির গ্যারান্টর হয় তাহলে ইরান এই চুক্তি মেনে নিবে। এটা অলরেডি 2 দিন আগে ডিক্লেয়ার দিছে। তার মানে চীনকে গ্যারান্টর হিসেবে যখন ইরান মানে, এটা যুক্তরাষ্ট্র জানে। যার দরুন যুক্তরাষ্ট্র চাচ্ছে এই পারমাণবিক অস্ত্রটা যদি বানাতে ঠেকাইতে পারে একমাত্র চীন পারবে। চীন তার পিঠে হাত দিয়ে বলবে যে ভাই যা হয়েছে, তুমি এখন চুপ থাকো, আর পারমাণবিক অস্ত্র বানানোর দরকার নাই। এবং ইরান যে হরমুজে টোল বসাইছে, এই টোলের ব্যাপারে চীন অবশ্য আপত্তি করছে যে না, টোল বসানোর দরকার নেই, এটা যেহেতু একটা আন্তর্জাতিক রোড সবাই ব্যবহার করে, তুমি এটাতে টোল বসায় না। এবং যুক্তরাষ্ট্র চীনকে ফোন দিয়ে বলছে যে ভাই আর যাই করুক এই টোলটা যাতে না বসায়, এটা তোমার কাছে আমার অনুরোধ। এবং জেডি ভ্যান্স অলরেডি গতকালকে ঘোষণা দিচ্ছে যে হরমুজের যে নিয়ন্ত্রণ এটা ইরানের মতো রাখুক, অসুবিধা নেই, আমাদের আফসোস নাই, কিন্তু টোলটা না বসানো হোক। আর টোলটা যাতে না বসায় এই জন্য অলরেডি ট্রাম্প প্রশাসন চীনকে ফোন দিছে। চীন সেই ফোনে ওদেরকে আশ্বস্ত করছে যে ঠিক আছে, এই বিষয়টা আমি ইরানকে বোঝাবো। এবং এটা নিয়ে যখন ট্রাম্প সরাসরি যেদিন চীনের সাথে কথা বলছে, পরের দিন ট্রাম্প বলছে যে হরমুজের টোল বসাতে দিবে না, চীন এবং আমেরিকার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। এতে চীন কোনো প্রতিবাদ করে নাই। তার মানে আমরা ধরে নিতে পারি আসলে এই ধরনের কথা হয়েছে যে টোলটা বাদে তুমি হরমুজের নিয়ন্ত্রণ করো। এখন ইরান চিন্তা করতেছে, দেখেন ইরান আমেরিকাকে কেন খুব গুরুত্ব দিচ্ছে না। প্রথম বিষয় হচ্ছে আমেরিকার জুন মাসে হচ্ছে বিশ্বকাপ শুরু, যেটা সারা পৃথিবী তাকায় আছে আমেরিকার দিকে, আমেরিকার নিয়ন্ত্রণে। এটা আমেরিকা, কানাডা সহ, মেক্সিকো সহ বিশ্বকাপটা করছে, বাট মূল আয়োজক হিসাবে হচ্ছে আমেরিকা। দ্বিতীয় বিষয় হচ্ছে নভেম্বর হচ্ছে ওদের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের উপর অলরেডি অনেকে বিরক্ত হয়ে গেছে যে ট্রাম্পের কোনো অর্জন নাই, খালি বিসর্জন। আপনার নেটোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিশ্বের সাথে তার ডিপ্লোম্যাটিক যে আগের যে শক্তিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। এবং আরও বিষয় হচ্ছে, আপনি জানেন আগে সারা পৃথিবীতে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব করতে হচ্ছে আমেরিকা, আর কমিউনিস্টদের প্রতিনিধিত্ব করতে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখন সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়া পরবর্তীতে ভেঙে রাশিয়া হয়েছে। এখন ইউক্রেন যুদ্ধের সাথে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ হওয়ার পর রাশিয়া কিন্তু অনেকটা দুর্বল হয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে, সামরিকভাবে দুর্বল হয়েছে। যার কারণে কিন্তু এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী আর রাশিয়াকে ভাবা হয় না, এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী ভাবা হয় চীনকে। কারণ চীন এই প্রতিদ্বন্দ্বিতা অর্জন করছে একটা ইস্যুতে, একটা মাধ্যমে আমরা খেয়াল করছি, এটা চীন কোনো যুদ্ধে জড়ায় না। যুদ্ধ না জড়ানোর কারণে সবাই যখন যুদ্ধ খেলা খেলে, চীন তখন নিজের মতো করে ব্যবসা বাণিজ্য তৈরি করে ফেলে। এই জন্য চীন অনেক আগে গেছে, এবং আমেরিকার মতো রাষ্ট্র নাকে খত দিয়ে এখন চীনের কাছে ইরানের ব্যাপারটা সমাধান করতে গেছে। যতই সে বলুক এটা বাণিজ্যিক একটা বাণিজ্যিক সফর হইলে ভাই তুমি ট্যারিফ করছো, তোমার কাছে চীন আসতো, তুমি উল্টা চীনের কাছে গেলা কেন পুরো বহন নিয়ে? তার মানে এটা একটা বাণিজ্যিক ট্যারিফের আড়ালে কোনো রকম খালি ইরানের পারমাণবিক অস্ত্র বানানো ঠেকানো যায় কিনা, এই জায়গাটা মানে আপনার আমেরিকা খুঁজতেছে। এখন আমি যে জিনিসটাকে বেশি মার্ক করতেছি, আপনি খেয়াল করবেন যে আমেরিকার অর্থনীতির একটা বড় অবস্থান হচ্ছে অস্ত্র বিক্রি।
অস্ত্র বিক্রি মানে পৃথিবীর 42% অস্ত্র আমেরিকা ট্রানজ্যাকশন করে ওয়ার্ল্ড ওয়াইড। কল্পনা করেন আপনি, সারা পৃথিবীর যত অস্ত্রের ব্যবসা তার 42% হচ্ছে একক নিয়ন্ত্রণ আমেরিকার। তার মানে তার অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে এই অস্ত্র ব্যবসার উপর ডিপেন্ডেন্ট। এখন অস্ত্র ব্যবসা করতে গেলে কিন্তু আমরা যেমন কাপড়ের ব্যবসা করি, কাপড়ের ব্যবসায় আমরা বিভিন্ন সেমিনার করি, সিম্পোজিয়াম করি, মেলা করি। অস্ত্র ব্যবসাতে মেলা করা সম্ভব না, সেমিনার করা সম্ভব না, সিম্পোজিয়াম করা সম্ভব না। তারা কি করে? আতঙ্ক তৈরি করে, ভয় তৈরি করে, আপনার সিকিউরিটি ক্রাইসিস তৈরি করে। আমেরিকা যে পৃথিবীব্যাপী যুদ্ধ করে তার অস্ত্র ব্যবসাকে প্রসার করার জন্য, সে বিভিন্ন জায়গায় সিকিউরিটি ক্রাইসিস তৈরি করে, যে তুমি অস্ত্র কিনো, অস্ত্র না কিনলে তোমার ভবিষ্যৎ খারাপ, তুমি অস্ত্র। যেমন দেখেন এখন আপনার এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এই যুদ্ধটাই কিন্তু পৃথিবীর অনেক অস্ত্র বিক্রি বেড়ে গেছে। ছোট ছোট রাষ্ট্রগুলো মনে করলো যে না, আমাদের কাছে অস্ত্র থাকা দরকার, এবং এই অস্ত্র যদি না থাকে তাহলে আমরা সিকিউরিটি ক্রাইসিসে থাকবো। এই জন্য কিন্তু সারা বিশ্বে অস্ত্র বাণিজ্য বেড়ে গেছে। এবং ইউক্রেন যুদ্ধের আমেরিকার মদত, সরাসরি অস্ত্র খুব বেশি প্রদান করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যুদ্ধটা, ইরান আমেরিকার যুদ্ধটা, এই অস্ত্র ব্যবসার উপর একটা বড় ধরনের ধস নামায় ফেলতেছে। কী ধরনের ধস? ছোট দেশ হয়ে ইরান যেভাবে আমেরিকার সাথে ফাইট করতেছে, এতদিন আমেরিকার সম্বন্ধে মানুষের ধারণা ছিল আমেরিকার অনেক শক্তি, ছোট ছোট দেশ ওর কাছে আত্মসমর্পণ করে, যেমন ভেনেজুয়েলায় করছে। কিন্তু ইরান দেখাই দিছে না, তুমি ছোট হইলো, আমেরিকার চোখে রাখা যুদ্ধ করতে পারলে আমেরিকা তোমরা ভয় পেয়ে যাবো, ওদের অস্ত্রের এত পাওয়ার নাই। তার মানে অস্ত্র ব্যবসার উপর কিন্তু ইরান চ্যালেঞ্জ ছুড়ে দিছে, যে আমার অস্ত্র যে ব্যবসাটা একক আধিপত্য ছিল, এটার মধ্যে কিন্তু ইরান এখন চ্যালেঞ্জ করছে যে না, এত আধুনিক অস্ত্রের দাম নাই, তোমার যদি নিজস্ব প্রযুক্তি থাকে তুমি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়তে পারবা। ইউক্রেন দেখাই দিছে, ইরান এবং ইউক্রেন পৃথিবীর বড় বড় দেশগুলোর যে হেডমগিরি ছিল, মাস্তানি ছিল, এটার উপর ডাইরেক্ট একটা চপটাঘাত করছে, জুতার বাড়ি দিছে, যে বড় দেশ হইলেই তুমি আমাকে 1-2 ঘন্টার মধ্যে, কেউ বলে না যে ওই দেশ আমরা 1-2 ঘন্টার মধ্যে দখল করে ফেলবো, 1-2 দিনের মধ্যে দখল করে ফেলবো। এই ন্যারেটিভ পৃথিবী থেকে মুছে দিছে হচ্ছে ইরান, যে তুমি বড় দেশ হইতে পারো, তুমি আমাকে আইসা তুমি দখল করে নিতে পারবে না, আমার যদি ওই ক্যাপাসিটি থাকে। তার মানে এখন এই আমেরিকা ইউক্রেন যুদ্ধে জড়ায়া, ইরান যুদ্ধে জড়ায়া, তার যে অস্ত্রের ক্যাপাবিলিটি ছিল, তার যে ক্যাপাসিটি ছিল, এটা অনেকটা এখন দুর্বল হয়ে গেছে। এখন চাইলেই যে পুনরায় এবার ইরাকে বড় ধরনের আক্রমণ করতে পারবে, ওটা ভুল ন্যারেটিভ। মুখের ফাপড় দিচ্ছে এখন ট্রাম্প, মুখ দিয়ে ফাপড় দিচ্ছে। কারণ অলরেডি বিভিন্ন গবেষক আমেরিকার, তারা বলতেছে এই ইরানকে চীন এবং রাশিয়া বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা করতেছে, ড্রোন, তারপর হচ্ছে স্যাটেলাইট ইউজ সহ অন্য জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। এক হচ্ছে চীন রাশিয়ার সহযোগিতা পাওয়ার একটা মদত তাদের কাছে আছে। দ্বিতীয় হচ্ছে আমেরিকার কাছে সে আগের মতো অস্ত্র নাই। এই ইউক্রেন এবং ইরান যুদ্ধ তাদের মোটামুটি যেটা ছিল, ওদের যে গোডাউন ছিল, এটা ফাঁকা। তৃতীয় হচ্ছে সারা বিশ্বব্যাপী এখন যে অন্যায় যুদ্ধটা আমেরিকা করতেছে, এটার ব্যাপারে আমেরিকার মানুষ এবং সারা বিশ্বের মানুষ এখন সোচ্চার। সব দিক দিয়ে আমেরিকা এখন পিছিয়ে পড়ে গেছে। এখন চীন ছাড়া তার আর কোনো রাস্তা নাই ইরানকে ঠেকানোর। এই জন্য ইরানকে ঠেকাইতে, পারমাণবিক বোমা বানানো ঠেকাইতে নাকে খত দিয়ে আমেরিকা চীনের কাছে গেছে যে ভাই তুমি থামাও, ইরানকে একটু সামাল দাও। এই হচ্ছে বিষয়। জি।